এই গল্পটা হলো মথুরার লালনের। লালন একটা বড় কোম্পানিতে ঠিকাদারে চাকরি করত। লালন খুবই চালাক আর বুদ্ধিমত্তা ছিল, আর নিজের স্ত্রী সোমলতার সাথে বাস করত। টিফিনটা দিয়ে দাও। আরে কাজে বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে। আরে আমি কখন কাজে যাব? যদি সবকিছু এইভাবেই চলতে থাকে তাহলে আমার একদিনের পয়সা অবশ্যই কেটে নেবে ওরা। ওফো, দিচ্ছি তো। আমার 4-5টা হাত থোড়েই না আছে যে আমি দেব না। নাও নিয়ে যাও, ঠুসে ঠুসে খেয়ে নিও। আমি এই জন্যই বলি যে চাকরিটা ছেড়ে দাও আর আমার সাথে ব্যবসার কাজ করো, কিন্তু তুমি তো আমার কথাই শোনো না। আরে ব্যবসার কোনো ঠিকঠাক থাকে না, বুঝেছো? কাজটা ভালো, সেই জন্য সময় মতন আমরা মাসে মাসে মাইনে তো পেয়ে যাচ্ছি। এখন আমি কি করব? যেমনটা তোমার ঠিক লাগে। লালন নিজের কার্যালয়ের দিকে রওনা দেয়, আর সেখানে গিয়ে সে দেখতে পায় যে অনেক ভিড় রয়েছে। আরে এত ভিড় এখানে কি হয়েছে? কি ব্যাপারটা কি? একটু গিয়ে দেখি তো। লালন সেখানে গিয়ে দেখে, তারপর সে লক্ষ্য করে যে ওখানে একটা বোর্ড লাগানো রয়েছে। কোম্পানিতে লোকসান হওয়ার কারণে সমস্ত কর্মচারীদেরকে বের করে দেওয়া হচ্ছে। তার মানে হলো যে আমাদের সবাইকে কাজ থেকে বের করে দিয়েছে। হায় হায় হায়, এসো এসো, আমার বউ বাচ্চাকে কে সামলাবে? আমার পরিবারের কি হবে? আরে কোনো নোটিশ না দিয়ে, কিছু না বলে আমাদেরকে কি করে বের করতে পারে? এত বছর ধরে আমরা এই কোম্পানিতে চাকরি করছি। চাকরি চলে যাবার কারণে এই ভয়ে ভয়ে লালন মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। লালনকে চিন্তিত দেখে ওর স্ত্রী ওকে বলে, তোমাকে তো অনেক চিন্তিত মনে হচ্ছে। কি হয়েছে আপনার? আর এটা কি? টিফিনও এরকমই ফেরত নিয়ে এলে, এটাও খেলে না তুমি? আরে সকালে তো তুমি ঠাট্টা করছিলে, তোমার কথাই সত্যি হয়ে গেল। আমাকে কাজ থেকে বের করে দেওয়া হয়েছে, আর শুধু আমাকেই নয়, বরং সমস্ত কর্মচারীকে কাজ থেকে বের করে দিয়েছে গো। কি বললে তুমি? এটা কি করে সম্ভব হতে পারে? এত বছর ধরে আপনি কাজ করছেন ওখানে, আর এখন হঠাৎ করে চাকরি থেকে বার করে দেওয়া, এটা তো খুবই অন্যায় কথা। এটা তো অনেক বড় অন্যায়। আরে কিছুই বুঝতে পারছি না, এখন আমি কি করব? কোথায় যাব? কার কাছ থেকে গিয়ে সাহায্য চাইবো? যেই কাজটা তুমি করছিলে এটা আর কোথাও নেই। আমাদেরকেই অন্য কোনো রাস্তা খুঁজে বার করতে হবে। আমি একেবারে বুঝে গেছি যে, আচ্ছা ততক্ষণ যদি আমরা ব্যবসা করি সিঙ্গারা বিক্রি করার। তুমি তো খুব ভালো সুস্বাদু সিঙ্গারা তৈরি করো, তাই না? এটা তো তুমি আমার মনের কথা বললে গো। আমরা এরকমটাই করব। আমি সিঙ্গারা বানাবো আর তুমি গ্রামে গ্রামে গিয়ে ওই সিঙ্গারাগুলো বিক্রি করো। সোমলতা আর লালন দুজন মিলে সিঙ্গারা তৈরি করা শুরু করে দেয়। সোমলতা নিজের হাতে সিঙ্গারা বানাতে শুরু করে, আর লালন সেগুলো একটা বড় ঠেলাগাড়িতে রেখে বিক্রি করার জন্য বেরিয়ে পড়ে। আজকে আমাদের প্রথম দিন, ঈশ্বরের কাছে প্রার্থনা করো যেন সবকিছু খুব ভালো হয়। তুমি তার চিন্তা করো না, সব ভালোই হবে। লালন নিজের গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে সিঙ্গারা বিক্রি করতে শুরু করে। সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা। যে একবার খাবে সে হাসবে, আর যে খাবে না সে মন খারাপ করবে। আরে আরে, এই দেখো, মনে হচ্ছে নতুন সিঙ্গারাওয়ালা এসেছে। চলো চলো গিয়ে খেয়ে দেখি তো। আরে গন্ধ ভালোই বেরোচ্ছে, চল আমরা পেট ভরে সিঙ্গারা খাবো। আর আজকে সিঙ্গারার টাকাটা আমি দেব, কিন্তু এই সিঙ্গারাগুলো আমার তরফ থেকে। আমি চাকরি পেয়েছি না, তারই পার্টি ভাবো। লালনের কাছে অনেক লোকজন চলে আসে, আর কিছুক্ষণের মধ্যেই ওর সমস্ত সিঙ্গারা প্রথম দিনেই কয়েক ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যায়। লালন খুবই খুশি হয়, কিন্তু অন্যদিকে অন্য সিঙ্গারার ব্যবসায়ীদের খুবই লোকসান হতে শুরু হয়ে যায়। তখন সোমনাথ আর নিতিন একে অপরকে বলতে শুরু করে, এই সিঙ্গারাওয়ালার কারণে আমাদের একটা সিঙ্গারাও বিক্রি হয় না, সব পয়সা নষ্ট হয়। আরে তোমার যে অবস্থা আমারও তাই অবস্থা, বুঝলে? ও হঠাৎ করে এলো থেকে আমাদের ব্যবসা পুরো জলাঞ্জলি হয়ে গেল যে। এই যে গিন্নি, শুনছো? কোথায় আছো তুমি? খুব খুশি মনে হচ্ছে তোমাকে। কি হয়েছে বলো? এই দেখো কত টাকা, আমার সমস্ত সিঙ্গারা বিক্রি হয়ে গেছে, বুঝেছো? ঠিকই বলেছিলে তুমি, যদি কাজ করতাম তাহলে এত টাকা আমি কখনোই রোজগার করতাম না, বুঝেছো? এখন থেকে তুমি আমাকে আরো সিঙ্গারা বানিয়ে দিও, আমি সেগুলো সব বিক্রি করব, অনেক লাভ হবে আমাদের। হ্যাঁ, এটাও কোনো বলার কথা নাকি? আমি আরো বেশি আর আরো টেস্টি সিঙ্গারা বানিয়ে দিয়ে দেব।
সমস্ত টাকা পয়সা লালন সোমলতাকে দিয়ে দেয়। পরের দিনের জন্য সোমলতা অনেক বেশি সিঙ্গারা তৈরি করে আর সেগুলো নিয়ে গিয়ে লালন আবার সেই গ্রামে বিক্রি করার জন্য বেরিয়ে পড়ে আর সেখানে ঠেলাগাড়ি নিয়ে সিঙ্গারা বিক্রি শুরু করে দেয়। এইভাবেই লালন কয়েকদিন কাটিয়ে ফেলে। তখন নিতিন আর সোমনাথ ঠিক করে যে এই লল্লনের বাচ্চাটা কিছু একটা করতে হবে। আমার কাছে একটা নেশার ওষুধ রয়েছে, ওর সিঙ্গারার মধ্যে সেগুলো মিশিয়ে দেব। তুমি সেগুলো নিয়ে চিন্তা করো না, আমি ওর সাথে গিয়ে কথা বলবো। প্রথমে ওর সিঙ্গারায় ওষুধটা তুমি তখন মিশিয়ে দিও। সোমনাথ আর নিতিন ওর দোকানের কাছে যায়। তখন সোমনাথ লালনের মনটা অন্যমনস্ক করে দেয়। এই যে লালন ভাই, এই দেখো ওখানে ওই গরিবের কামারের ওখানে মাটির জিনিসপত্র তুলে দিতে হবে, তুমি একবার যাবে? আমি একা পারবো না, চলো না একটু। আরে সোমনাথ দাদা, এটা আবার বলার কি আছে, চলো না, কুমার কাকার বয়সও হয়েছে তাই না? সোমনাথ লালনকে নিয়ে কুমার কাকার দোকানে চলে যায় আর সেই সুযোগ বুঝে নিতিন নেশার ওষুধ ও সিঙ্গারাতে মিশিয়ে দেয়। এদিকে লালন ওখানে পৌঁছে দেখে যে সোমনাথ ওদের সাথে নেই। তখন কুমার কাকাকে সে জিজ্ঞাসা করে, এই যে কাকা, কি খবর তোমার? আমি শুনলাম যে তোমার নাকি অনেক ভারী জিনিসপত্র তুলতে চাও তুমি। আরে এই বয়স্ক দোকানে কি ভারী জিনিস থাকবে? তোমাকে কেউ বোকা বানিয়েছে। হ্যাঁ হতে পারে, সোমনাথ ভাই আমার সাথে ঠাট্টা করেছে, কিন্তু আপনাকে চিন্তিত মনে হচ্ছে কেন? কিছু হয়েছে নাকি? তখন ওই কাকা নিজের অবস্থার কথা বলে, তারপর বলে ওঠে, আরে অনেক দিন হয়ে গেল ঋণের দায়ে ভুগছি আমি, কতদিন খাবার খাইনি সেটাও মনে নেই আমার। আরে আর বলার কি আছে কাকা, এই নাও কিছু টাকা দিলাম তোমাকে, যখন তোমার সময় হবে তুমি আমাকে ফেরত দিয়ে দিও। এক সময় আমারও তো অবস্থা ছিল আপনারই মতন, কিন্তু এখন আমি একদম ঠিকঠাক আছি। তোমাকে অসংখ্য ধন্যবাদ বাছা। লালন সেই বুড়ো কাকাকে টাকা দিয়ে চলে যাচ্ছিল। তখনই সেই বুড়ো তাকে বলে, যাবার আগে আমি তোমাকে একটা সত্যি কথা বলতে চাই, যে এই সোমনাথ আর নিতিন তোমার সিঙ্গারার উপরে নেশার ওষুধ মিশিয়ে দিয়েছে। ওদেরকে এই আলোচনা করতে আমি শুনেছিলাম, বুঝেছো? তুমি আমাকে সাহায্য করেছো, তাই আমি তোমাকে এই কথাটা বলে দিলাম। নেশার ওষুধ? কিন্তু কেন? যাতে তোমার দোকানটা নষ্ট হয়ে যায়। কাকা ওকে সব কথা বলে দেয়। তারপর বলে ওঠে, তোমাকেও একটা উপহার আমি তোমাকে দিলাম, এই রেখে দেওয়া মাটি তুমি নিয়ে যাও। এই মাটির মধ্যে এমন কি আছে কাকা? এটা দেখতে তো একটা সাধারণ মাটিই বটে, এই মাটির আঁচেতেই তোমাকে সিঙ্গারা তৈরি করতে হবে, বুঝেছো? মাটিতে পুঁতে, তারপর দেখো যে সিঙ্গারা তুমি এটা দিয়ে তৈরি করবে সেটা জাদু সিঙ্গারা তৈরি হবে। যখন মাটি শেষ হয়ে যাবে তখন আবার এসে নিয়ে যেও। মাটির সিঙ্গারা খাবার পরে লোকেরা দৌড়ে দৌড়ে তোমার কাছে আরো সিঙ্গারা চাইতে আসবে। লালন ঠিক সেরকমই করে। ওই কাকার মাটি আর নিজের ঠেলাগাড়ি নিয়ে বাড়ি চলে আসে আর সমস্ত কথা সোমলতাকে বলে দেয়। তারপরে সোমলতা বলে, মাটির সিঙ্গারা, এটা আবার কি গো? এটা তো আমিও বানাতে চাইবো। তাহলে দেরি করছো কেন? চলো আমরা এই জাদু মাটি দিয়ে জাদু সিঙ্গারা তৈরি করে দাও। সোমলতা সিঙ্গারার মধ্যে আলু আর মশলা ভরে তৈরি করে দেয়। লালন খাল কেটে ওই মাটিটা খালের মধ্যে পুঁতে দেয়। তারপর সিঙ্গারাগুলো তাতে পুঁতে দিয়ে কাঠে আগুন লাগিয়ে দেয়। আগুনের সেই গরম আঁচে সামোসা তৈরি হতে শুরু হয়ে যায় আর তার গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। সুগন্ধ তো খুব ভালো আর মজাদার। এই সিঙ্গারাগুলো নিশ্চয়ই টেস্টি হবে। আমি তো থাকতে পারছি না। জাদুর মাটির সিঙ্গারা খুব সুস্বাদু ছিল আর সেই মাটির সিঙ্গারা নিয়ে লালন বিক্রি করতে যায়। মাটির সিঙ্গারা নিয়ে যাও, মাটির সিঙ্গারা। মাটির সিঙ্গারা আবার কি রে? চলো গিয়ে খেয়ে দেখি তো। আমিও গিয়ে খাবো। যেই সবাই শুনতে পায় মাটির সিঙ্গারার কথা, তখন সে সিঙ্গারা খাবার জন্য দোকানের সামনে অনেক লাইন লেগে যায় আর লালনের অনেক বেশি বিক্রি শুরু হয়ে যায়। আর সেই বিক্রি হওয়ার কারণে নিতিন আর সোমনাথ দোকান বন্ধ করে বসতে হয় আর লালনের জাদুর মাটির সিঙ্গারা খুব বেশি বিক্রি হতে শুরু হয়ে যায় আর তার কারণে ওর পরিবার আনন্দে দিন কাটায়। একটা গ্রামে আকাশ আর বিকাশ নামে দুজন বন্ধু থাকতো। আকাশ খুব গরিব ছিল, কিন্তু বিকাশ খুব ধনী। কালকে আমার বাবা সায়েন্স এক্সিবিশনে গিয়েছিল আর দূরবীন কিনে নিয়ে আসে। বড় লোক আর বড় কথা, যদি ভালো বন্ধু না থাকে তাহলে ধনী হয়েও কোনো লাভ নেই, বুঝলে? চল, আমি কাল তোকে লস্যি খাইয়েছিলাম, আজ তুই সিঙ্গারা খাওয়া। চল বাজার যাই। আকাশ আর বিকাশ বাজার গেল আর গিয়ে দেখলো খুব ভিড় হয়ে আছে দোকানে। দুই বন্ধু দোকানের কাছে গেল। কাকা, দোকানে এত ভিড় কেন? সিঙ্গারার নতুন দোকান খুলেছে, এত দারুণ সিঙ্গারা যে একবার খেলে বারবার চাইবে।
দে টাকা দে, দুটো সিঙ্গারা কিনে নি। না, তুই নিজের জন্যই কিনে নে, আমার টক ঢেকুর দিচ্ছে। আকাশ নিজের জন্য একটা সিঙ্গারা কিনতে গেল। তখনই বিকাশের নজর সিঙ্গারা বিক্রেতার ওপর পড়ল। বিকাশ সিঙ্গারা দোকানিটাকে একটু সন্দেহের চোখে দেখলো। অনেক কষ্টে আমি একটা সিঙ্গারা পেয়েছি, বুঝলি ভাই। এরকম সিঙ্গারা তো আমি আগে কখনো খাইনি। তুইও খেয়ে দেখ একবার, একবার খেলে বারবার চাইবি। এই দোকানের নামটা দেখে নি, কাল আবার এখানে আসবো। আকাশ দোকানের নামটা দেখে নিল, আর দোকানের নামটা ছিল জাদুর সিঙ্গারা। তুমি একটা জিনিস লক্ষ্য করলে কি? প্রত্যেকটা মানুষই সিঙ্গারার প্রশংসা করছে আর বলছে যে একবার খেলে বারবার চাইবে। আমার তো এই জাদুর সিঙ্গারায় কিছু গন্ডগোল মনে হচ্ছে। ওই সিঙ্গারা দোকানিটিকে দেখেও আমার একটু সন্দেহ হচ্ছে। গোয়েন্দাগিরি নোবেল পড়ে পড়ে তোর মাথা খারাপ হয়ে গেছে। চল বাড়ি যাই, অন্ধকার হয়ে গেছে আর বৃষ্টিও আসতে পারে, বুঝলি? আকাশ আর বিকাশ নিজের বাড়ি চলে গেল। পরের দিন আকাশ যখন সকালে উঠল, ওঠার সাথে সাথেই তার সেই জাদুর সিঙ্গারার দোকানের সিঙ্গারা খাওয়ার খুব ইচ্ছে হলো। আকাশের খাট তৈরি করার পারিবারিক ব্যবসা ছিল। খোকা, রামপাল নিজের খাটটা দিয়ে গেছে, ওতে একটু বেশি দড়ি দিতে হবে। হ্যাঁ বাবা। আকাশ খাট বুনতে শুরু করলো, কিন্তু নিজের কাজে ও মন লাগাতেই পারছিল না। বাবা, আমি সিঙ্গারা খেতে যাচ্ছি, এক্ষুনি আসছি। 2-3 দিন তো আকাশের বাবা আকাশকে কিছু বলেনি, কিন্তু তারপর একদিন যখন আকাশ সকাল সকাল সিঙ্গারা খেতে যাচ্ছিল, তখন তার বাবা তাকে আটকালো। এই রোজ রোজ তুই কি সিঙ্গারা খেতে যাস? হ্যাঁ, পেটটা একেবারে খারাপ করে ফেলেছিস তুই নিজের, বুঝতে পারিস না? আগে তো তুই কখনো এত সিঙ্গারা খেতিস না, কিন্তু দেখছি গত 2-3 দিন ধরে তুই সীমা ছাড়িয়ে যাচ্ছিস। আজ আমি তোকে যেতে দেব না। কিন্তু বাবা, আমি সিঙ্গারা না খেয়ে থাকতে পারবো না। আকাশের বাবা আকাশের হাত ধরে নিল, কিন্তু আকাশ তাও থামলো না। গ্রামবাসীরা, আমার ছেলে পাগল হয়ে গেছে, একে আটকাতে আমাকে একটু সাহায্য করো। আকাশের বাবা আকাশকে ধরে রাখলেন। বাবাকে আর এক লোক ধরলেন, আবার সেই লোকটাকে অন্য আরেকজন ধরলো, অন্য একজনকে আরো একজন, আরেকজনকে আরো একজন ধরলো। এইভাবে পুরো একটা চেন তৈরি হলো। আকাশ নিজের বাবার হাত ছাড়িয়ে পালিয়ে গেল। পুরো চেনটা একেবারে ভেঙে পড়ে গেল। আকাশ ওই দিন গিয়েও সিঙ্গারা খেলো। পরের দিন আকাশের বাবা বিকাশের বাড়ি গেল। বিকাশ বাবা, কে জানে আকাশের কি হয়ে গেছে। বাজারে জাদুর সিঙ্গারা নামে যে নতুন দোকানটা খুলেছে, বারবার ওই দোকানের সিঙ্গারা খেতে যায় ও। আপনি চিন্তা ছেড়ে দিন কাকু, আমি সব কিছু সামলে নেব। সেদিন যখন রাতে সিঙ্গারা দোকানের মালিক দোকান বন্ধ করে নিজের বাড়ি ফিরছিল, তখন বিকাশ ওকে দূরবীন দিয়ে দেখলো। বিকাশ দোকানের মালিকের পিছু নিল। খুব শিগগির আমাদের গ্রামের লোকেদের আমাদের সিঙ্গারা খাওয়ার নেশা হয়ে যাবে, তখন আমরা খুব ধনী হয়ে যাব। গ্রামের লোকেরা মূর্খ, জানেই না যে তুমি একজন কেমিস্ট আর সিঙ্গারাতে নেশার জিনিস মেশাও, আর তারপর লোকেদের সিঙ্গারা খাওয়ার নেশা হয়ে যায়। আসতে বলো, কেউ শুনে ফেললে মারা পড়ব। বিকাশ সব কথা শুনে ফেলল। পরের দিন বিকাশ কিছু গ্রামবাসীদের নিয়ে জাদুর সিঙ্গারার দোকানে পৌঁছে যায়। কি হয়েছে? তোমরা এখানে কেন এসেছো? এটা আমরা তোমাকে পরে বলবো। প্রধান কাকু, আপনি আগে একটা সিঙ্গারা খান। প্রধান কাকু সিঙ্গারা খেলেন। এখন আমার আরো সিঙ্গারা খাওয়ার ইচ্ছা করছে। সত্যি করে বলো, তুমি তোমার সিঙ্গারাতে কি মেশাও? আলু আর মশলা ছাড়া আমি কিছুই মেশাই না নিজের সিঙ্গারায়। সত্যি কথা বলে দাও, না হলে আমি এক্ষুনি পুলিশকে ডেকে আনবো। পুলিশের নাম শোনা মাত্রই দোকানের মালিক ভয় পেয়ে গেল আর সব কিছু স্বীকার করে নিল। আমাকে ক্ষমা করে দাও, নিজের বিক্রি বাড়ানোর জন্য আমি সিঙ্গারাতে নেশার ওষুধ মেশাতাম, যাতে লোকেদের সিঙ্গারা খাওয়ার নেশা হয়ে যায় আর লোক যেন বারবার আমার দোকানে সিঙ্গারা খেতে আসে।
বিকাশ সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন লাগায়। পুলিশ এসে ওই কেমিস্টকে গ্রেফতার করে নেয়। এই জন্যই আমি তোকে বলতাম যে বাইরের জিনিস বেশি খাওয়া উচিত নয়। একটা গ্রামে বাবলু নামে একটা ছেলে ছিল। বাবলু অনাথ ছিল। ও গ্রামের মোষ, গরু, ছাগল চড়াতে যেত। বদলে গ্রামের লোকেরা ওকে অনেক মিষ্টি খেতে দিত। মিষ্টি খেয়ে বাবলু খুব খুশি হয়ে যেত। বাবলু রোজ পশুদেরকে জঙ্গলে চড়াতে নিয়ে যেত আর বসে বাঁশি বাজাতো। একদিন গ্রামে বাসন্তী পঞ্চমীর পুজো ছিল। ওই দিন বাবলু অনেক মিষ্টি পায়। যখন বাবলু জঙ্গলে বসে মিষ্টি খাচ্ছিল, একটা বুড়ো লোক বাবলুর কাছে আসে। পুত্র, 3-4 দিন ধরে উপোসে আছি, কিছু খাইনি, কিছু মিষ্টি আমাকেও দাও না। বাবলু তার অর্ধেক মিষ্টি ওই বুড়ো লোকটাকে দেয়। বুড়ো মিষ্টি হাতে নিতেই এক বনদেবতার রূপ ধারণ করে। তুমি খুব দয়ালু বাবলু, তুমি না বুঝে অর্ধেক মিষ্টি আমাকে দিয়েছ। আমি তোমার ওপরে খুশি হয়েছি, খুব খুশি। আমি তোমায় 4টে জিনিস দেব, যা তোমার দুঃসময় তোমার কাজে আসবে। বনদেবতা বাবলুকে 3টে ঝুড়ি দিল। শোনো বাবলু, প্রথম ঝুড়িতে ঝড় আছে, দ্বিতীয় ঝুড়িতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি আছে, আর তৃতীয় ঝুড়িতে আগুন আছে। এটা বলে বনদেবতা অদৃশ্য হয়ে যান। বনদেবতা বললেন আমাকে 4টে জিনিস দেবেন। কোনো ব্যাপার না, এই 3টে জিনিসই যথেষ্ট। বাবলু তার কাছে বেঁচে যাওয়া মিষ্টি পুরো খেতে পারল না। মিষ্টিগুলো মাটিতে পুঁতে দিয়ে চলে যায়। পরের দিন বাবলু ওই জায়গায় এসে দেখল, সে যেখানে ওই মিষ্টি পুঁতেছিল ওখানে একটা মিষ্টির গাছ হয়ে গেছে, আর তাতে তাতে অনেক মিষ্টি হয়েছে। বাবা, মিষ্টির গাছ, মনে হচ্ছে বনদেবতার 4র্থ বর এটা। বাবলু গাছে চড়ে আর মিষ্টি খেতে শুরু করে। ওই সময় জঙ্গলে এক বুড়ি রাক্ষসী যাচ্ছিল। সে বাবলুকে দেখতে পায়। আরে আজ তো অনেক বড় শিকার পেয়েছি। একে তো মশলাদার তরকারি করে খাবো। কিন্তু কিন্তু তার আগে একে তো গাছ থেকে নামাতে হবে। বুড়ি রাক্ষসী এক সুন্দরী রমণীর রূপ ধারণ করে, গাছের তলায় আসে আর বাবলুকে বলে, আরে বাবলু, গাছে এত মিষ্টি ফুলেছে, যদি তুমি কিছু কিছু মিষ্টি আমাকে পেরে দাও, আমিও খেতে পারি। ঠিক আছে, আমি মিষ্টি নিচে ফেলছি, তুমি খেয়ে নাও। আরে বাবা, তুমি যদি মিষ্টি নিচে ফেলো, মিষ্টি তো নোংরা হয়ে যাবে। তাহলে তুমি তোমার আঁচল পাতো, আমি তার মধ্যে ফেলে দিচ্ছি। আমার আঁচল তো নষ্ট হয়ে যাবে, তার থেকে গন্ধও বেরাবে। কিছু মিষ্টি নিয়ে তুমি নিচে এসে দাও না আমায়। বাবলু বুড়ি রাক্ষসীর মতলব না বুঝে নিচে চলে আসে। তক্ষুনি রাক্ষসী নিজের আসল রূপ ধারণ করে নিল আর বাবলুকে একটা বস্তাতে ভরে নিল। ও বাবলুকে বস্তায় ভরে নিজের বাড়ি নিয়ে গেল। শোন চন্দা, এই বস্তায় আমি শিকার ধরে এনেছি। প্রথমে ওকে বেঁধে ওর মাথাটা কেটে দিবি, আর আর ভালো করে মশলা দিয়ে তরকারি বানাবি। আমি স্নান করে আসছি। বুড়ি রাক্ষসী স্নান করতে চলে যায়। মেয়েটি যখন বস্তাটা খুলল, তখন দেখল বস্তায় বাবলু নামে একটা সুন্দর ছেলে আছে। মেয়েটি বাবলুর ওপর খুব দয়া হয়। দুজনের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা হয়। এই রাক্ষসী আমার কেউ না। অনেক বছর আগে গ্রাম থেকে আমার মাকে ধরে আনে। ওই সময় আমি আমার মায়ের পেটে ছিলাম।
এখানেই আমার জন্ম হয়েছে। রাক্ষসী আমার মাকেও খেয়ে নিয়েছে, আর আমাকে ওর এখানে গোলাম বানিয়ে রেখেছে। ও আমায় দিয়ে ঘরের সব কাজ করায়। বাবলু আর চন্দা দুজনে মিলে রাক্ষসীর ঘর থেকে পালিয়ে যায়। রাক্ষসী যখন স্নান করে এসে ফিরে, তখন দেখে চন্দা আর বাবলু দুজনেই উধাও। মনে হচ্ছে দুজনে মিলে পালিয়েছে। রাক্ষসী ওদের পিছু পিছু যেতে থাকে। চন্দা পিছনে ফিরে দেখে রাক্ষসী তো আমাদের পিছনে আসছে। এখন আমরা কি করব? বাবলুর বনদেবতার দেওয়া সেই 3টে ঝুড়ির কথা মনে পড়ে যায়। তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি ওকে এখান থেকে তাড়িয়ে দেব। বাবলু সবার আগে ঝড়ের ঝুড়িটা নিল, কিন্তু তেজি রাক্ষসী ঝড়েও হার মানল না। সে তাও ওদের পিছনে দৌড়াতে শুরু করলো। মনে হচ্ছে এইভাবে হবে না। আবার বাবলু বর্ষা আর বিদ্যুতের ঝুড়িটা নিল। রাক্ষসী আঘাত পেল, কিন্তু সে আবার ওদের পিছন করা শুরু করলো। বাবলু আর চন্দা পালাতে পালাতে গ্রামে পৌঁছালো। গ্রামের লোক ওদের কাছে এসে বলে, কি হয়েছে বাছা, পালাচ্ছ কেন? ওই বুড়ি রাক্ষসী আমাদের মারবে বলে পিছু নিয়েছে। আমরাও তো ওই রাক্ষসীর ভয় অতিষ্ঠ হয়ে আছি। চন্দা, ওই রাক্ষসীকে আমাদের মারতেই হবে। গ্রামের লোকও অতিষ্ঠ হয়ে আছে ওর জন্য। আমরা যদি ওকে না মারি, ও আমাদের সবাইকে মেরে ফেলবে। বাবলু আগুনের ঝুড়িটা নিল, আর রাক্ষসী তাতে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল। তখন গ্রাম প্রধান সেখানে পৌঁছায়। খুব ভালো কাজ করেছো বাবলু, খুব ভালো। ওই রাক্ষসী আমাদের গরু ছাগল সব খেয়ে নিত। হ্যাঁ, ঠিক ঠিক। আর তোমাকে এই সাহসিকতার জন্য আমি গ্রামে তোমাকে একটা বাড়ি দিলাম। গ্রামবাসীরা বাবলু আর চন্দার বিয়ে দিল। বাবলু আর চন্দা ঘর পেয়ে সুখে শান্তিতে সংসার করতে শুরু করলো। আজকেও মালতীর বাড়িতে খাবার মতো তরি তরকারি ছিল না। মালতীর বয়স অনেক বেশি ছিল। ও একা একাই থাকতো। ওকে দেখার মতো কেউ ছিল না। ওকে কেউ কিছু দিলে তখনই সে খাবার খেত, না হলে না খেয়েই শুয়ে পড়ত। আজকে তো আমায় লাগছে না খেয়েই শুতে হবে। পাশের বাড়িতে সুরেশ আজকেও আসেনি। আমায় তো আর কারোর কাছে আস নেই। মালতী এই নিয়ে চিন্তা করতে করতে শুয়ে পড়ে। তখনই ওর দরজায় এসে কেউ ঠক ঠক করে নাড়া দেয়। মালতী উঠে পড়ে, তারপর গিয়ে দরজাটা খুলতে চলে যায়। ও দেখে সামনে একটা ছোট্ট বাচ্চা একটা থালা আর একটা কলসি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ও সোনা, তুমি কে গো? এত রাত হয়েছে, আমার দরজার কাছে তুমি কি করছো? তোমার মা বাবা কোথায়? আমি তো দেবী, আমি আপনার সাহায্য করতে এসেছি। আপনাকে না খেয়ে না শুতে হয়, এই জন্য আমি আপনার জন্য খাবার বাসন আর আমি খাবারের পত্র এনেছি। মালতী সমস্ত জিনিসপত্র নিয়ে নেয় আর ওগুলো ভেতরে রাখার জন্য ভেতরে ঢুকে। কিন্তু ও যেই ভেতরে জিনিসগুলো রেখে বাইরে বেরিয়ে আসে, তখন ও লক্ষ্য করে যে মেয়েটা কোথাও উধাও হয়ে গেছে। ও অবাক হয়ে যায়, এটা ভেবে যে মেয়েটা হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল। তারপর ও ভেতরে চলে আসে আর রান্না করতে শুরু করে। যে বাসনগুলো বাচ্চাটা নিয়ে এসেছিল তার মধ্যেই ও খিচুড়িটা বানায়। তারপর ও সেটা খায়। ওর পেটও ভরে যায়, কিন্তু খিচুড়িটা কিছুতেই শেষ হয় না। ও যতই খেতে থাকে, খিচুড়ির পাত্রে খিচুড়ি ততই বাড়তেই থাকে। হ্যাঁ, এই খিচুড়িটা তো অনেক শেষই হচ্ছে না। আমি যতই খাচ্ছি এটা অতই বেড়ে যাচ্ছে। আমায় তো লাগছে এটা চমৎকারী পত্র, এইটাকে আমি চাপা দিয়ে রেখে দিই। আমায় এখন অনেক ভালো ঘুম আসবে। মালতী শুয়ে পড়ে। পরের দিন সকালে ওঠে। তারপর উঠে ওই বাসনের দিকে তাকিয়ে দেখে ওই খিচুড়ির পাত্রটা খিচুড়িতে ভরা রয়েছে। আমায় তো এটা লাগছে এইটা চমৎকারী খিচুড়ি। এই বাসন থেকে খিচুড়ি
কোনোদিনই শেষ হবে না। কে জানে ওই মেয়েটা কে ছিল, কোথা থেকে আমায় চমৎকারী পত্র দিয়ে গেল। আমায় তো লাগছে খাবার কোনোদিন শেষই হবে না। আমি অন্য মানুষদেরও খাওয়াতে পারবো। আমি এখন থেকেই কাউকেই খালি পেট শুতে দেবো না। মালতী নিজের বাসনটা নিয়ে যায় আর সারা শহরে যাকেই ও ক্ষুধার্ত দেখতে পায় তাকে খাবার খাওয়ায়। বৃদ্ধ মালতীকে সবাইকে এইভাবে সাহায্য করতে দেখে ওর পাড়াতেই যে থাকে, যার নাম হলো সুরেশ, সে অবাক হয়ে যায়। ও বুঝতে পারে যে নিশ্চয়ই কোনো কিছু গন্ডগোল হয়েছে। রাত্রে মালতীর আসার আগেই সুরেশ ওর বাড়ির ভেতরে জানলার সাহায্যে ভেতরে ঢোকে, তারপর ভেতরে লুকিয়ে বসে থাকে। মালতীও বাড়িতে এসে পৌঁছয়। ভগবানের দয়া থেকে আমি এই খিচুড়ির পাত্রটা পেলাম, যেটা কখনো শেষ হবে না। প্রথমে আমি কি খেতাম আমিই জানতাম না, এখন আমি অন্য লোকেদেরও পেট ভরতে পারি। আর তো আর এই খিচুড়িটা এত স্বাদ কি বলবো, এবং স্বাস্থ্যকরও আছে। সুরেশ মালতীর সব কথা শুনে নেয়। খিচুড়ির ব্যাপারে শুনে সুরেশের মনে লোভ চলে আসে। তারপর, আরে এই বুড়ি আর কতদিন বেঁচে থাকবে? এই জাদুর কলসি আর জাদুর খিচুড়িটা তো আমার কাছেই থাকা উচিত। এটা যদি আমার কাছে থাকে তাহলে আমাকে সারা জীবনে কখনো কাজ করতে হবে না, আর পরিবারের লোকেদের কি করে পেট ভরাবো সেই নিয়েও আমায় চিন্তা করতে হবে না। আমি আরাম করে জীবনটা কাটাবো। সুরেশ ওই কলসিটাকে চুরি করার একটা পুরোপুরি প্ল্যান রেডি করে। যেই মালতী শুয়ে পড়ে, সঙ্গে সঙ্গে সুরেশ যেখানে লুকিয়েছিল সেখান থেকে বেরিয়ে চলে আসে আর কলসিটা চুরি করে নেয় আর নিজের বাড়ি ফিরে চলে যায়। পরের দিন সকালে যখন মালতী উঠে দেখে, তখন দেখে একেবারে অবাক হয়ে যায়। ও মা গো, এই জাদুই মটকাটা কোথায় চলে গেল? আমি তো এখানেই রেখে শুয়েছিলাম। কে জানে এটা কোথায় চলে গেল? এখন আমি লোকেদের সাহায্য কি করে করব? আমি আবার খেতে পাবো না, খালি পেটেই শুতে হবে। ওদিকে সুরেশ নিজের বাড়িতে গিয়ে ওই কলসিটাকে ভালো করে দেখে। ও দেখে যে খিচুড়িতে কলসিটা ভর্তি আছে। ও একটা হাতা নিয়ে আসে, আর হাতাটা যেই না কলসিতে ঢুকিয়েছে তখনই দেখে যে হাতাটা খালিই রয়েছে। খিচুড়ি দেখতে তো পাওয়া যায়, কিন্তু খিচুড়িটাকে হাতা দিয়ে তুলতে পারে না। আরে এটা আবার কি জাদু হচ্ছে? আমি তো খিচুড়িটা বেরই করতে পারছি না। এ তো বেশ অদ্ভুত ব্যাপার। ওই বুড়িটার জন্য তো কলসিটা বেশ ঠিকঠাকভাবেই কাজটা করতো। আমার কাছে আসা মাত্রই বেটা কলসির হলোটা কি? সুরেশ বারবার ওই কলসি থেকে খিচুড়ি বের করার চেষ্টা করে, কিন্তু কিছুতেই বের করতে পারে না। শেষমেশ ও ভীষণ রেগে যায় আর ওর কলসিটাকে মাটিতে আছড়ে ভেঙে দেয়। কলসিটা মাটিতে পড়তেই সঙ্গে সঙ্গে টুকরো টুকরো হয়ে যায় আর তার আওয়াজ মালতীর বাড়ি অবধি পৌঁছে যায়। হ্যাঁ, সুরেজের বাড়ি থেকে কিসের গন্ধ আসছে? আমি গিয়ে দেখি। যেই মালতী ঘর থেকে বাড়ির বাইরে বেরোয়, তখন সেই রাতের বাচ্চা মেয়েটিকে ও আবার দেখতে পায়। ওর সারা শরীরে বেশ ভয়ঙ্কর আঘাতের দাগ দেখতে পাওয়া যায়। মালতী সেটা দেখতে পেয়েই ওর কাছে চলে যায়। হ্যাঁ রে সোনা, এটা তোকে কি হয়েছে? তোর গায়ে এটা কি হলো রে? আমি তোমার কি করে সাহায্য করব? ওই বাচ্চাটা সুরেশের বাড়ির দিকে ইশারা করে। মালতী দৌড়ে সুরেশের বাড়ির দিকে রওনা দেয়। তারপর গিয়ে দেখে কলসিটা সুরেশের ঘরে ভেঙে পড়ে রয়েছে। মালতী পুরো ঘটনাটা বুঝতে পারে। তারপর কলসির সমস্ত টুকরোগুলো তুলে নেয় আর বাড়ি চলে আসে, আর সঙ্গে করে বাচ্চাটাকেও নিয়ে চলে আসে। মালতী এটা বুঝতে পারে যে এই কলসিটার সাথে বাচ্চাটার একটা সম্পর্ক রয়েছে। তারপর মালতী কলসিটাকে জোড়ার চেষ্টা করে। ও সমস্ত টুকরোগুলোকে তুলে নিয়ে একসাথে করে আস্তে আস্তে কলসিটাকে জুড়ে ফেলে। তারপর আঠা দিয়ে লাগিয়ে দেয়। তখনই লক্ষ্য করে যে বাচ্চার শরীরে যা ক্ষত ছিল সেগুলো ধীরে ধীরে ঠিক হচ্ছে। কিছুক্ষণের মধ্যেই বাচ্চাটি পুরোপুরি সুস্থ হয়ে ওঠে। আপনি কে দেবী? আপনি তো সাধারণ মানুষ লাগো না। আমি অন্নপূর্ণা মাতার স্বরূপ আছি।
আমি কাউকেও খালি পেট শুতে দিই না, আর আমি সাহায্য করি ওনাদের। যারা মন থেকে ভালো হয় ওনাদের উপর আমি কৃপা করি। এই জন্যে আমি এই চমৎকারী কলসির খিচুড়িটা আপনাকে দিয়েছিলাম। আপনি এটা সব সময় আপনার কাছেই রাখবেন। আপনার হাত দিয়ে ওটা এই কলসিটা জাকিয়ে দেবেন। ওদেরই জন্যে এইভাবেই কাজ করবে। মনে থাকে যেন কাউকে যেন খালি পেট না ঘুমোতে হয়। এত কিছু বলার পরে ওই বাচ্চাটা ওখান থেকে উধাও হয়ে যায়। মালতী হাত জোর করে ওর কথাগুলো শুনতে থাকে। আর বাচ্চাটা উধাও হয়ে যাওয়ার পরেই ও দেখতে পায় খিচুড়ি বানানোর জন্য ওখানে আবার জিনিসপত্র পড়ে রয়েছে। ও কলসিতে আবার খিচুড়ি বানায় আর সমস্ত ক্ষুধার্তদের ও পেট ভরে খিচুড়ি খাওয়ায়। এইভাবে ও সারা জীবন ক্ষুধার্তদের পেট ভরতে থাকে। আর সুরেশ ওই কলসিটাকে বুড়িকে ঠকিয়ে চুরি করে নিয়েছিল, আর সেই শাস্তিও সঙ্গে সঙ্গে পেয়েও গিয়েছিল। আর সুরেশ এই কথাটাও ভালো করে বুঝতে পারে যে তারপরেও মালতীর কাছে ক্ষমা চেয়ে নেয়, আর মালতীও ওকে ক্ষমা করে দেয়। তারপর যখন ওর শেষ সময় চলে আসে তখন মালতী ওই কলসিটা সুরেশকে দিয়ে দেয়। তারপর থেকে সুরেশও ওই কলসিটার সাহায্যে গ্রামের সবার মঙ্গল করে, আর সেই থেকে গ্রামের সবাই সুখে শান্তিতে